আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৩৮, আহত অনেকে। ফ্লোরেস অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি। যুক্তরাষ্ট্রে ফের বন্দুক সহিংসতা, মিশিগান অঙ্গরাজ্যে গুলিতে নিহত ৫, সন্দেহভাজন অস্ত্রধারীর মরদেহ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ। এবার হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের, ইরানের উপর কঠোর অর্থনৈতিক চাপের ইঙ্গিত। হুমকিতেও অবিচল তেহরান, অনুমতি ছাড়া চলতে পারবে না কোনো জাহাজ। সিন্ধুর পানি বন্টন ইস্যুতে ভারত পাকিস্তান ফের উত্তেজনা, চুক্তি নিয়ে শাহবাজ শরীফের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির, বিরোধী দলগুলোর সমর্থন। এবং ভয়াবহ দাবানল গ্রাস করছে ক্রোয়েশিয়ার উপকূলীয় এলাকা, একজনের মৃত্যু, সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। আগুনে পুড়েই চলেছে জার্মানি ফ্রান্সের বিস্তীর্ণ বনভূমি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরপরই ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বহু মানুষ। শনিবার ফ্লোরেস অঞ্চলে একের পর এক আফটার শকের পর জারি করা হয় সুনামি সতর্কতা। পরে তা প্রত্যাহার করা হলেও আতঙ্কে উপকূল ছেড়েছেন লাখ লাখ মানুষ। ভূমিকম্পের আঘাতে আংশিক ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন। শনিবার স্থানীয় সময় ভোরে ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চল। ইউএসজিএস এর হিসেবে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। কেন্দ্র ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর পশ্চিমে। প্রায় ১ মিনিট ধরে কম্পন অনুভূত হয় আশপাশের এলাকায়। মূল ভূমিকম্পের পরপরই আঘাত হানে বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক। ৫.৯, ৫.৬, ৬.১ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। মাউমেরে থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধসে পড়েছে একটি ভবনের অংশ। আতঙ্কে রাস্তায় ছুটে আসছেন মানুষ। প্রাথমিক হিসেবে প্রায় ৫ লাখ মানুষ খুব শক্তিশালী থেকে তীব্র কম্পনের ঝুঁকিতে ছিলেন। এর মধ্যেই কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। ভূমিকম্পের পর পূর্ব ও পশ্চিম নুসা তেঙ্গারা, দক্ষিণ সুলাওয়াসি এবং দক্ষিণ পূর্ব সুলাওয়াসিতে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলের বাসিন্দাদের সৈকত নদীর তীর থেকে দূরে সরে উঁচু স্থানে যেতে বলা হয়, যদিও পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই সক্রিয় মাউন্ট ইবু। অগ্নুৎপাতের পর আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থান হওয়ায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত নিয়মিত ঘটনা। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। পরে সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার মিসাউকি কাউন্টির একটি বাড়িতে প্রথম হামলার ঘটনা ঘটে। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে ৩ জনকে নিহত ও আরও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন তারা। পরে অন্য একটি বাড়িতে ঢুকেও হামলা চালিয়ে পালিয়ে যায় অস্ত্রধারী, সেখানেও একজন নিহত হন। পুলিশ ব্যাপক তল্লাশির পর একটি লেকের কাছ থেকে হামলাকারী ও আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। হামলার কারণ জানতে তদন্ত চলছে। এবার হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল ঘোষণার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওয়াশিংটনের হুঙ্কার উপেক্ষা করে ইরান বলছে, অনুমতি ছাড়া কোনো জাহাজই নিরাপদে হরমুজ পার হতে পারবে না। প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই রয়েছে বলেও দাবি তাদের। হরমুজ প্রণালী ঘিরে প্রতিদিনই নতুন নতুন বাঁক নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা। এবার আন্তর্জাতিক নৌপথ থেকে নিজেদের ভূখণ্ড ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে সংঘাত বিপজ্জনক মোড় নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি তেহরানের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরির হুমকিও দিয়েছেন তিনি। মার্কিন অর্থমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকেই ইরানের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে যা আগে কখনো দেখা যায়নি।
তবে ওয়াশিংটনের দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের প্রধান সামরিক কমান্ডার জানান, ইরানি সশস্ত্র বাহিনীর অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারই নিরাপদে হরমুজ প্রণালী পার হতে পারবে না। প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা ইরানের হাতেই রয়েছে বলে জানান এক সামরিক মুখপাত্র। হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেছে ইরান। তেহরানের দাবি, মার্কিন নেতৃত্ব ও সামরিক বাহিনী ইরানের শক্তি ও প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে ভালোভাবেই অবগত। একই সঙ্গে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সব গতিবিধি নজরদারিতে রাখার কথাও জানিয়েছে ইরানি বাহিনী। যে কোনো হুমকির জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কাতার ও পাকিস্তান তেহরানের সঙ্গে বার্তা বিনিময় ও যোগাযোগ অব্যাহত রাখলেও এটিকে কোনোভাবেই আলোচনা বলা যাবে না বলে স্পষ্ট করেছেন তিনি। আগের কূটনৈতিক পথগুলো কার্যকর না হওয়ায় নতুন একটি অস্থায়ী কাঠামো তৈরির চেষ্টা চলছে, যা পরবর্তীতে চূড়ান্ত সমঝোতার ভিত্তি হতে পারে বলেও জানান আরাকচি। বরকতুল্লাহ, সময় সংবাদ। টানা 250 দিনের বেশি সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনে দেখা দিয়েছে খাবার ও নিত্যপণ্যের সংকট। দীর্ঘ সময় মোতায়েনে মানসিক চাপে ভুগছেন নাবিকরা। পরিস্থিতি সামাল দিতে রণতরীটি বদলে নতুন যুদ্ধ জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। প্রায় 5000 নাবিক ও সামরিক সদস্য নিয়ে চলা এই দীর্ঘ মোতায়েন এখন রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খাবার, সাবান, টুথপেস্ট সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট, নষ্ট টয়লেট ও প্লাম্বিং, লন্ড্রি সুবিধা বন্ধ এবং দীর্ঘদিন বন্দরে ভিড়তে না পারায় নাবিকদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। হতাশায়ও ভুগছেন অনেকে। জাহাজটির কয়েকজন সদস্য সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা ভেবেছিলেন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। এমন অভিযোগে নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। চলতি মাসের শুরুতে এক নাবিক সমুদ্রে পড়ে গেলে তাকে হেলিকপ্টারে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়। কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো চিঠিতে পানি দূষণ, নিরাপত্তা ঝুঁকি, ডাক ব্যবস্থার সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটের অভিযোগ তুলেছেন। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইক লেভিনও বলেছেন জাহাজে ছত্রাকযুক্ত গোসলখানার কথা, গরম পানির সংকট এবং অনেক সময় খাবার রেশন করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এক নাবিকের স্বজন জানিয়েছেন দীর্ঘ সময় বন্দরে না যাওয়ায় ও পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না থাকায় তার পরিবারের সদস্য প্রায় 29 কেজি ওজন হারিয়েছেন। বিমান ওঠানামা ও ইঞ্জিনের অবিরাম শব্দ কম্পনও নাবিকদের শারীরিক ও মানসিক চাপ বাড়িয়ে তুলছে। 2025 সালের এক গবেষণাতেও দেখা গেছে দীর্ঘ সমুদ্র যাত্রায় থাকা নৌবাহিনীর সদস্যদের মধ্যে মানসিক চাপের হার অন্য বাহিনীর তুলনায় বেশি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন ঘটনাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। নৌবাহিনীর দাবি যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটলেও জাহাজে বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর খাবার, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত বছরের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে। প্রথমে প্রশান্ত মহাসাগরে যাওয়ার কথা থাকলেও পরে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। মে মাসে মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় বাড়ানো হয় সময়। টানা 200 দিন কোনো বন্দরে না ভিড়ে সমুদ্রে থাকার রেকর্ডও গড়েছে রণতরীটি। এখন পূর্ব নির্ধারিত রোটেশন পরিকল্পনার অংশ হিসেবে এর পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। স্পষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্র ন্যাটো সম্পর্কের ফাটল। ট্রাম্পের পররাষ্ট্রনীতির প্রতি সমর্থন আছে কিনা জানতে প্রশ্নমালা পাঠানো হলো সদস্যদের। গণমাধ্যমের রিপোর্ট। ইয়েমেনের মোখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইয়েমেন সরকারের দাবি বন্দরের বেসামরিক অবকাঠামো ও জাতীয় সম্পদ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় কয়েকটি মাছ ধরার নৌকায় আগুন ধরে যায়। তবে হুতিদের দাবি বেসামরিক স্থাপনা নয়, সৌদি সমর্থিত বাহিনীর সামরিক সমাবেশ, অস্ত্র ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করে ইয়েমেনের সাদা প্রদেশের আকাশসীমায় সৌদি সামরিক বিমান প্রবেশের জবাবেই ওই হামলা চালানো হয়।
সিন্ধু পানি বণ্টন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। চুক্তির বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা কড়া বার্তা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্তে সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিতই থাকবে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির বিরোধী দলের অনেক নেতা। इस्लामाबाद तशरीफ ला रही हैं। সিন্ধু পানি চুক্তি নিয়ে সম্প্রতি কড়া হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের বিরুদ্ধে চুক্তি একতরফা ও অবৈধভাবে স্থগিতের অভিযোগ তুলে তিনি বলেন, পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটা তাদের রেড লাইন। পানির প্রবাহ বা সরবরাহে কোনো ধরনের হস্তক্ষেপ হলে ইসলামাবাদ সরাসরি জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি। তার বক্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানান, ইসলামাবাদের বক্তব্য ভারতের অবস্থান বদলাবে না। তিনি আরো বলেন, আজাদ কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ও সীমান্তে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের জবাবদিহি করা উচিত। পাকিস্তানের হুঁশিয়ারি নিয়ে মুখ খুলেছে ভারতের ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারাও। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ভারত জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নেবেন। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বলেন, প্রয়োজন হলে পাকিস্তানের যে কোনো পদক্ষেপের জবাব দেওয়ার সক্ষমতা ভারতের রয়েছে। কংগ্রেসের তারিক আনোয়ারও সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখার পক্ষে অবস্থান নেন। এদিকে পাকিস্তানের কাশ্মীর সহানুভূতিকে ভণ্ডামি আখ্যা দিয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, সিন্ধু পানি চুক্তি কাশ্মীরিদের রক্ত শুষে নিয়েছে। তার দাবি, 6টি নদীর মধ্যে বিয়াস, রাভি ও শতদ্রুর পানি ভারতের জন্য রাখা হলেও ঝিলাম, সিন্ধু ও চেনাব যে নদীগুলো জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেগুলোর পানি পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয়েছে। তাই এসব নদীর পানি ব্যবহার, চেনাবে বাঁধ নির্মাণ কিংবা তুলবুল প্রকল্পের মতো নৌ চলাচল অবকাঠামো তৈরিতেও কাশ্মীরকে সীমাবদ্ধতার মুখে পড়তে হয়েছে। তাই চুক্তি স্থগিতই রাখা উচিত বলে মত ওমর আবদুল্লাহর। নাদিব মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মার্কিন শুল্ক ফাঁকি দিতে চীনকে অবৈধভাবে সহায়তার অভিযোগ। ভারত, জাপান সহ 40টির বেশি দেশের বিরুদ্ধে সরব যুক্তরাষ্ট্র। নতুন ট্যারিফ চাপানোর কৌশল বলছেন বিশ্লেষকরা। ইউরোপের বিভিন্ন দেশের দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আগুনে ক্রোয়েশিয়ায় একজন নিহত ও 42 জন দগ্ধ হয়েছেন। সরিয়ে নেওয়া হয়েছে হাজারের বেশি মানুষকে। জার্মানিতে ছড়িয়ে পড়া দাবানল পৌঁছে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অবিস্ফোরিত গোলা বারুদের ভাণ্ডারের কাছে। জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। ফ্রান্সে ইচ্ছাকৃতভাবে দাবানল ছড়িয়ে দেওয়ার অভিযোগে এ পর্যন্ত 474 জনকে আটক করা হয়েছে। দাবানল গ্রাস করছে বিস্তীর্ণ বনভূমি। ক্রোয়েশিয়ার ডালমেশিয়ান উপকূলীয় এলাকায় তীব্র বাতাসের কারণে আগুন এখন নিয়ন্ত্রণের বাইরে। এরই মধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে, যাদের অনেকেই পর্যটক। আগুনে হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ দাবানলকে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনার একটি বলে উল্লেখ করেছেন। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও নতুন করে ছড়িয়ে পড়েছে আগুন। শুকনো পাইনবন পুড়িয়ে ছড়িয়ে পড়েছে দাবানল। গত একদিনে পুড়ে গেছে 1000 হেক্টরের বেশি বনভূমি। আগুন লোকালয়ের কাছে ছড়িয়ে পড়ায় বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে বিমান। এরই মধ্যে দেশটিতে দাবানল লাগানোর অভিযোগে কয়েকশো মানুষকে আটক করা হয়েছে। জার্মানির হুটগেন বনেও আগুন পৌঁছে গেছে লোকালয়ের কাছাকাছি। আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। তবে আগুন নেভাতে গিয়ে নতুন বিপদের মুখে পড়েছেন দমকল কর্মীরা। বনভূমির মাটির নিচে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অবিস্ফোরিত গোলা বারুদ। আগুনের তাপে সেগুলো বিস্ফোরিত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছেটানো হচ্ছে। ইউরোপের দাবানলের পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে তীব্র দাবদাহ। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে 15 কোটি মানুষকে মোকাবিলা করতে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা। চলতি মৌসুমে পশ্চিম ইউরোপের সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা 1961 থেকে 1990 সালের গড় তাপমাত্রার চেয়ে প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস বেশি। ইশিতা আক্তার, ন্যাটো মিত্রদের আনুগত্যের পরীক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতির প্রতি সমর্থন আছে কিনা জানতে সামরিক জোটের মিত্রদের প্রশ্নমালা পাঠিয়েছে ওয়াশিংটন, যেখানে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্য ইস্যু ও মিত্রদের ঘাঁটি ব্যবহারে মার্কিন সেনাদের ওপর বিধিনিষেধের মতো গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান ন্যাটোর অভ্যন্তরীণ ফাটল আরও স্পষ্ট করে তুলছে বলে মত বিশ্লেষকদের।
ন্যাটো সদস্যদের সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত জুড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতির সঙ্গে মিত্র দেশগুলো কতটা একাত্মতা প্রকাশ করছে তার উপর ভিত্তি করে বণ্টন করা হবে ওয়াশিংটনের সামরিক সহযোগিতা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে মিত্রদের অবস্থান যাচাই করে সম্প্রতি ন্যাটো সদস্যদের কাছে একটি প্রশ্নমালা পাঠিয়েছে ওয়াশিংটন। প্রশ্নমালায় বিশেষভাবে নজর দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিবেশী অঞ্চলে মার্কিন নীতির প্রতি ন্যাটো মিত্রদের অবস্থান সম্পর্কে। একই সঙ্গে মিত্র দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহারে মার্কিন বাহিনীর উপর কী ধরনের বিধিনিষেধ রয়েছে তাও জানতে চেয়েছে ওয়াশিংটন। এসব প্রশ্নের উত্তরের ভিত্তিতে ন্যাটো সদস্যদের প্রতি মার্কিন সামরিক সক্ষমতা ও সহযোগিতা বণ্টনের সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সামরিক বাজেটের ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। সদস্য দেশগুলো নিজেদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকলেও প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যয় করছে না বলে বারবার অভিযোগ তুলেছেন ট্রাম্প। শুধু প্রতিরক্ষা ব্যয় নয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইউরোপীয় মিত্রদের সরাসরি অংশগ্রহণ না নেওয়া এবং যৌথ ঘাঁটি ব্যবহারে বাধা দেওয়ার বিষয়টি নিয়েও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান এবং ক্রমবর্ধমান মতভেদের জেরে ন্যাটোর অভ্যন্তরীণ ফাটলও আরও স্পষ্ট হয়ে উঠছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমিয়ে ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসন গড়ে তোলার বিষয়ে জোর দিচ্ছেন ইউরোপীয় নীতি নির্ধারকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীনকে অবৈধভাবে সহায়তার অভিযোগে 40টির বেশি দেশের বিরুদ্ধে সরব হয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের দাবি, অবৈধভাবে চীনা পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকানোর পেছনে জড়িত ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, কানাডা সহ কয়েকটি দেশ। ট্রান্সশিপমেন্ট বন্ধে সীমান্ত কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৌশলে বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ছায়া লজিস্টিক্স নেটওয়ার্কের মাধ্যমে চীনা পণ্য যুক্তরাষ্ট্রে পৌঁছানো নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে ট্রাম্প প্রশাসনের। হোয়াইট হাউসের বাণিজ্য ও উৎপাদন নীতি বিষয়ক কার্যালয়ের দাবি, 40টিরও বেশি দেশ পণ্যের লেবেল, প্যাকেজিং ও ইনভয়েস বদল করে চীনা পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে সাহায্য করছে। মার্কিন প্রশাসনের দাবি, এই প্রক্রিয়ায় প্রতি বছর তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের রাজস্ব ক্ষতি হচ্ছে, যা সরাসরি মার্কিন শ্রমিক ও প্রস্তুতকারকদের পকেট থেকে চুরি যাচ্ছে। গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম নামের এই নেটওয়ার্কে চীনকে সহায়তাকারীদের তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, কানাডা, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া। এছাড়া ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও কম্বোডিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বৈদ্যুতিক সরঞ্জাম, ইন্টিগ্রেটেড সার্কিট, অ্যালুমিনিয়াম ও মোটর যন্ত্রাংশের মতো খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ ট্রান্সশিপমেন্ট বন্ধে এরই মধ্যে সীমান্ত কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে চালানের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। ট্রান্সশিপমেন্টের সহায়তাকারী দেশগুলোকে সতর্ক করে দিয়ে ওয়াশিংটন জানিয়েছে, এটি এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সার্বভৌমত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুল্ক আরোপের বিরুদ্ধে আইনি বাধার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন বিশ্ব বাণিজ্যে এই নতুন চাল চালছে বলে ধারণা করছেন অর্থনৈতিক বিশ্লেষক। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞের বরাত দিয়ে গণমাধ্যম আল জাজিরা বলছে, ক্ষতিপূরণ ও হারানো ভাবমূর্তি উদ্ধার করতে এখন জোরপূর্বক শ্রম ও অবৈধ ট্রান্সশিপমেন্টের অজুহাতে বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ফারদিন মাঝার, সময় সংবাদ। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে ভারত। এ উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবস ঘিরে দেশটির রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। লালকেল্লা ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী। এদিন পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দিল্লির লালকেল্লায় সশস্ত্র বাহিনীর অভিবাদন গ্রহণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়। সেখান থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ভাষণে দেশের তরুণ সমাজের ওপর আস্থা রেখে বিনামূল্যে অনলাইন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ এবং 1 কোটি যুবকের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণেরও ঘোষণা দেন নরেন্দ্র মোদী। এছাড়াও দেশীয় উৎপাদন বৃদ্ধি, সেমিকন্ডাক্টর নির্মাণ, জ্বালানি এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহাসিক রেড রোডেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি সুভাষচন্দ্র বসু সহ স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানান তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ হামলায় অন্তত 2 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কে শপিং মলে পাল্টা হামলায় ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে আবাসিক এলাকায় আঘাত হানে রুশ ড্রোন। এতে একটি বাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন জরুরি নিরাপত্তা কর্মীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানায় হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাল্টা আক্রমণ হিসেবে রাশিয়া নিয়ন্ত্রিত দুনেস্ক অঞ্চলে শপিং মলে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে কয়েকজন কর্মী আহত হন। জরুরি বিভাগের বরাতে রুশ বার্তা সংস্থা জানায় হামলায় মলের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে। তবে হামলার সময় ব্যবসায়িক কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় সেখানে মানুষের উপস্থিতি কম ছিল। হামলার পর আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় কাজ করেন জরুরি বিভাগের কর্মীরা। ইউক্রেনীয় ড্রোন হামলার প্রভাব পড়েছে রাশিয়ার জ্বালানি সরবরাহেও। মস্কোর বিভিন্ন পেট্রোল পাম্পে আবারও তৈরি হয়েছে গাড়ির দীর্ঘ লাইন। বিশেষ করে AI-95 পেট্রোল সংকটের কথা জানিয়েছেন অনেকে। এর আগে জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে রুশ তেল শোধনাগারে হামলার পর দেখা দিয়েছিল জ্বালানি সংকট। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন করে চাপ তৈরি হয়েছে মস্কো সহ বেশ কয়েকটি অঞ্চলে। এর মধ্যে ইউক্রেনের যুদ্ধ ক্ষমতা দুর্বল করতে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ। তার দাবি কিয়েভকে পশ্চিমা সহায়তা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ধ্বংসে আরও কঠোর হবে রাশিয়া। যুদ্ধ অবসানে তাৎক্ষণিক যুদ্ধবিরতির সম্ভাবনাও নাকচ করে লেভরভ বলেন, দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান না হওয়া পর্যন্ত লড়াই থামাবে না মস্কো। বরকতুল্লাহ, সময় সংবাদ। ওমান উপসাগরে হামলার শিকার ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়ছে জ্বালানি তেল। এরই মধ্যে 2000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়েছে তেলের পুরো আস্তরণ। এতে 40 কিলোমিটার উপকূল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যে তেল নিয়ে বিশ্বজুড়ে এত হাহাকার, সেই তেলই এখন ভাসছে বিশাল সাগরে। রাশিয়া থেকে ভারত যাওয়ার পথে জুনের শুরুতে হামলার শিকার হয় প্রায় 8 লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ওমানের উপকূলে আটকে যায় জাহাজটি। ধীরে ধীরে সাগরে ছড়িয়ে পড়তে থাকে তেল। বিশ্লেষকরা বলছেন, ওমানের রাস মাদরাকা এলাকায় প্রায় 40 কিলোমিটার উপকূল ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এতে বড় বিপদ হতে পারে সামুদ্রিক প্রাণীদের, কারণ তেল ছড়িয়ে পড়েছে হালানিয়াথ দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায়। এখানে রয়েছে সামুদ্রিক সংরক্ষিত এলাকা, বিরল সামুদ্রিক কচ্ছপ সহ নানা প্রাণীর আবাস রাস মাদরাকা এলাকায়। পানিতে তেলের আস্তরণ ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে এসব প্রাণীর খাবার ও আবাসস্থল। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত তেল সরানো না গেলে এটি বড় ধরনের পরিবেশ বিপর্যয়ে রূপ নিতে পারে। ইশিতা আক্তার, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বাড়ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা। হেব্রনে দখলদারদের গুলিতে অন্তত 2 জন আহত হয়েছেন। বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অন্তত 15 ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, পশ্চিম তীরের হেব্রনে দখলদারদের গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পাশাপাশি পশ্চিম তীরের কুসরা গ্রামে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগও উঠেছে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। 3টি বাড়ির প্রবেশ পথ বন্ধ করে তাঁবু স্থাপন করা হয়েছে বলে জানান স্থানীয়রা। এছাড়া বিচ্ছিন্ন করা হয়েছে পানি ও বিদ্যুতের লাইন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, 2 শিশুসহ অন্তত 15 ফিলিস্তিনি পানি ও বিদ্যুৎহীন অবস্থায় বাড়ির ভেতর আটকা রয়েছেন।
অবরুদ্ধ পরিবারগুলোর কাছে খাবার ও পানি পৌঁছে দিতে শুক্রবার সেখানে যান ইসরায়েলি ও বিদেশি অধিকার কর্মীরা। তবে ইসরায়েলি সেনারা ক্লোজড মিলিটারি অর্ডার দেখিয়ে তাদের বাড়িগুলোতে যেতে বাধা দেয়। কুসরার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বসতি স্থাপনকারীরা তাদের বাড়িঘর ও সম্পত্তিতে হামলা, ভাঙচুর এবং পাথর নিক্ষেপ করছে। অনেকেই নিরাপত্তার কারণে নিজেদের ঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন। এদিকে বেজ সাহুরে ফিলিস্তিনি ভূমির মালিকদের পাশে দাঁড়িয়েছেন ইসরায়েলি ও ফিলিস্তিনি অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের বাধার কারণে নিজেদের জমিতে চাষাবাদ ও দেখভাল করতে পারছেন না ফিলিস্তিনিরা। জাতিসংঘ ও অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং শান্তির পথে বড় বাধা হিসেবে দেখছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী চলতি বছর বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে বেসামরিক অবকাঠামো ধ্বংসের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে দেশটির সরকার। এদিকে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, লেবাননের সামরিক নাগরিকদের সুরক্ষা সহ ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মানবাধিকার লঙ্ঘন রোধ করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করতে হবে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে লেবানন ও সিরিয়া। লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলা চলছে। ইসরায়েলি বাহিনীর দফায় দফায় হামলার ঘটনায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা, পরিকল্পিতভাবে ঘরবাড়ি ধ্বংসের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে লেবানন সরকার। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, ইসরায়েলি এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে তিনি ইসরায়েলের ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলো সামরিক ঘাঁটি ছিল এমন দাবি অস্বীকার করেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্সের দক্ষিণ লেবানন সফরের কয়েক ঘণ্টা পর এই বিবৃতি দেন লেবাননের প্রধানমন্ত্রী। কার্স বলেছিলেন, ইসরায়েলি বাহিনী সেখানকার ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করছে এবং সব বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে। এদিকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে জাতিসংঘের একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিশ্চিত করার কথা বলছে হিউম্যান রাইটস ওয়াচ। 2025 সালে লেবাননে আন্তর্জাতিক বাহিনী ইউনিফিল মোতায়েন করে জাতিসংঘ, যার মেয়াদ শেষ হবে এবছরই। এদিকে লেবানন সিরিয়া অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে দামেস্কে একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্মেলনের পরিকল্পনা হয়েছে। দুই দেশের মধ্যে এই নতুন সম্পর্ককে উভয় পক্ষের জন্য লাভজনক বলে বর্ণনা করেছেন লেবাননের বাণিজ্য মন্ত্রী। গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে তার বৈঠকটি চমৎকার ছিল বলেও উল্লেখ করেন তিনি। বলেন, বিনিয়োগের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান সহ 13টি দেশ। সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামুদ্রিক মহড়া এবং সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। তবে হুতিদের বিরুদ্ধে সরাসরি অভিযান চালানোর ঘোষণা না থাকায় জোট সফল হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। যদিও অনেকে বলছেন, গোষ্ঠীটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে হলে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা বজায় রাখতে 13টি দেশকে সাথে নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত এই জোটের মূল লক্ষ্য নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং বাণিজ্যিক জাহাজে হামলা প্রতিরোধ করা। রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে, জোটে যুক্ত হওয়ার জন্য আরও কয়েকটি দেশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নৌ নিরাপত্তা নিশ্চিতে জোটভুক্ত দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন গঠিত এই সামরিক জোটের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল শেহরিকে। জোটের লক্ষ্য ও কাঠামোর সাথে একমত হওয়া যে কোনো দেশের জন্যই এই জোটের দ্বার উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্লেষকরা বলছেন, হুতিদের আগ্রাসন প্রতিরোধ এবং লোহিত সাগরের সংকটকে কেবল নিজস্ব সমস্যা হিসেবে না দেখে বৈশ্বিক সমস্যা হিসেবে তুলে ধরতেই আন্তর্জাতিক পরিমণ্ডলে এই উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সাম্প্রতিক সময়ে সৌদি পতাকাবাহী জাহাজে বারবার হামলার ঘটনা এবং কৌশলগত রুটগুলো বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় এই পদক্ষেপকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রাথমিকভাবে এটি একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবে শুরু হলেও পরবর্তীতে হুতিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে হলে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। রাজনৈতিক ঘোষণার বাইরে গিয়ে বাস্তব ক্ষেত্রে এই জোট কতটা দৃশ্যমান ও কার্যকর প্রভাব ফেলতে পারবে তার ওপরই নির্ভর করছে লোহিত সাগর অঞ্চলে বাণিজ্য ও নিরাপত্তার ভবিষ্যৎ। কাকুলি আখতার, সময় সংবাদ। ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের বিল আটকে দিয়েছেন সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় শুক্রবার আদালতের রায়ে বলা হয়, বাক ও যোগাযোগ স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে প্রস্তাবিত বিলটি। আদালতের রায়ের পর বিলটি নতুন করে তৈরির নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধেন সর্বোচ্চ আদালত। কনস্টিটিউশনাল কাউন্সিল বা সাংবিধানিক পরিষদ জানায়, বাক ও যোগাযোগ স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে প্রস্তাবিত বিলটি। আদালতের রায়ে বলা হয়, শিশুদের সুরক্ষার বিষয়টি আইনসম্মত ও বৈধ, তবে খসড়া বিলটি উপযুক্ত নয়। গেল মাসে বিলটির পক্ষে বিপুল ভোটে রায় দেন ফরাসি আইন প্রণেতারা। বিলটি পাশ হলে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ফ্রান্সে সামাজিক মাধ্যম ব্যবহারের বয়সসীমা নির্ধারিত হতো। তবে ফ্রান্সের যে কোনো বিল ফরাসি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাইয়ের জন্য কনস্টিটিউশনাল কাউন্সিলের পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হয়। আদালতের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে যত দ্রুত সম্ভব বিলটি নতুন করে তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অস্ট্রেলিয়াকে অনুসরণ করে কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশ। গেল জুনে একই ঘোষণা দেয় ব্রিটেন। বড়দিনের মধ্যে দেশটির পার্লামেন্টে এই প্রস্তাবগুলোর উপর ভোট হওয়ার কথা রয়েছে। শিক্ষাবর্ষের শুরু থেকে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ফ্রান্সে এই আইন কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু দেশটির সাংবিধানিক পরিষদ তা আটকে দেয়। এখন তার সম্ভব হচ্ছে না। যদিও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশটির শিশু কিশোরদের মস্তিষ্ক সুরক্ষার দাবি করে এই আইনের পক্ষে যৌক্তিকতা আগেই তুলে ধরেছিলেন এবং আগামী বছরের মধ্যে এই আইন পাশ করার কথাও পুনর্ব্যক্ত করেছেন। এখন দেখার পালা, ভবিষ্যতে ফ্রান্সে অনূর্ধ্ব 15 বছর বয়সী শিশু কিশোররা আইনগতভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন নাকি পারবেন না। সে পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকতে হবে। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত 38, আহত অনেকে। ফ্লোরেস অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি। যুক্তরাষ্ট্রে ফের বন্দুক সহিংসতা, মিশিগান অঙ্গরাজ্যে গুলিতে নিহত 5, সন্দেহভাজন অস্ত্রধারীর মরদেহ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ। এবং এবার হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের, ইরানের উপর কঠোর অর্থনৈতিক চাপের ইঙ্গিত। হুমকিতেও অবিচল তেহরান, অনুমতি ছাড়া চলতে পারবে না কোনো জাহাজ। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। মনির, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।